सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। आज के আমরা 10ই জুলাই 2025 গুরু পূর্ণিমা তিথি নিয়ে একটু আলোচনা করব। অতীতের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি, কিছু তথ্য আমরা জেনেছিলাম যে 9 জুলাই রাত 1:36 পূর্ণিমা তিথি শুরু হবে, 10 জুলাই রাত 2:05 পূর্ণিমা তিথি সমাপ্ত হবে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে অবলম্বন করে চন্দ্রের যাত্রা এবং রবির অবস্থান থাকবে পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পাদে, বৃহস্পতির অবস্থান থাকবে আদ্রা নক্ষত্রের দ্বিতীয় পাদে। যে কি ফিচার, একটা বিশেষ মুখ্য বিষয় এই গুরু পূর্ণিমাতে, সেটা নক্ষত্র বিনিময় গ্রহের মধ্যে শুক্র আর চন্দ্র, যে দুটো গ্রহ আমাদের কামনা বাসনা মন চাওয়া পাওয়াকে মুখ্যত প্রভাবিত করে, গভর্ন করে, সেই দুটো গ্রহের মধ্যে নক্ষত্র বিনিময়। রোহিণী নক্ষত্রে শুক্রের অবস্থান থাকছে এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে চন্দ্রের অবস্থান থাকছে এবং কালপুরুষের একাদশে রাহুর অবস্থান। সুতরাং কামনা বাসনা কেন্দ্রিক একটা বিশেষ আমরা গুরু কৃপা আশা করতে পারি যদি আমরা গুরু তত্ত্বকে আবাহন করি, গুরু তত্ত্বের সঙ্গে যদি সংযোগ স্থাপন করি। এবার যে বিষয়ের সঙ্গে, যে তত্ত্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে যাব, সেই বিষয় সম্বন্ধে আমাদের একটু ধ্যান ধারণা পরিষ্কার হতে হবে। আমরা জানি 2025 থেকে একটা খুব জটিল, কমপ্লেক্স, কঠিন সময় শুরু হয়েছে, যেটা নিয়ে আপনাদের বহুদিন আগে থেকে অবগত করেছি। প্রথমে হয়তো আমাদের এই কোয়ালিটি অফ টাইমকে মেনে নিতে অসুবিধা হয়েছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করেছি কি ভয়াবহ সমস্ত ঘটনা সারা বিশ্বে চলছে এবং এই রকম ট্রেন্ড 2032 অবধি চলবে। 2000 সালে আমরা পৃথিবীতে গ্লোবালি যে একটা বিশেষ পরিবর্তন, প্যারাডাইম শিফট দেখেছিলাম, বিগিনিং অফ নিউ মিলেনিয়ামে আমরা যে একটা সাংঘাতিক পরিবর্তন দেখেছিলাম, সেই রকম আবার পরিবর্তন আসতে চলেছে 2030 অনওয়ার্ডস। তার জন্যই এখন এই একটা ওভারঅল নানান রকম সিচুয়েশনস তৈরি হচ্ছে, কেয়স, বিশৃঙ্খল একটা পরিস্থিতি। 2030 থেকে কমপ্লিট একটা চেঞ্জ আসতে চলেছে। টেলিকমিউনিকেশন টেকনোলজিক্যাল যে বিপ্লবটা, যে রেভলিউশনটা 2000 সালে শুরু হয়েছিল, যেখান থেকে পুরো পৃথিবী বদলে যায়, সেই রকম 2030-এ একটা মেজর শিফট আসছে এআই আর এমএল এর হাত ধরে। এই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে। আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেশিন লার্নিং, এই দুটো বিষয়ের হাত ধরে পৃথিবী কিন্তু নেক্সট লেভেল অফ হিউজ ট্রান্সফরমেশন অ্যান্ড চেঞ্জে প্রবেশ করতে চলেছে। এবার কোনো গুরু তত্ত্ব নিয়ে আলোচনা করলেই প্রথমেই একটা আমাদের মধ্যে তমগুণের কারণে, রেজিস্ট্যান্সের কারণে বিশেষ কিছু অসুবিধে দেখা যায়। আমরা একটা রেজিস্ট করি, আমাদের মধ্যে একটা বিরক্তি প্রকাশ হয়, আমরা সেই নতুন বিষয়টাকে আমরা গ্রহণ করতে চাই না, কারণ অজ্ঞানতার শক্তি সাংঘাতিক। এবার জীবন সম্বন্ধে যদি আমাদের সঠিক জ্ঞান না থাকে, লাইফ লেসেন্স, জীবনের যে সিলেবাস, সেটা যদি আমরা একেবারে অবগতই না হই সেটা সম্বন্ধে, তাহলে সিলেবাসকে আয়ত্ত করায় প্রশ্ন ওঠে না, এবং সিলেবাস আয়ত্ত না করলে জীবনের পরীক্ষায় ফেল করার গ্যারান্টিড, এবং সেটাই আমাদের সকলের সমস্যা। এবার গুরু মানব না অতিমানব না অমানুষ, গুরুর ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি আমাদের চেয়ে বেশি কিনা, বেশি হলে কতটা বেশি, গুরু গ্রহদের মতো বকরি পথ চলা করতে পারেন কিনা,
গুরুর ছুমন্তরের পাওয়ার আছে কিনা, নানান রকম প্রশ্ন ওঠে। এই যে আমাদের র্যাশনাল লজিক্যাল যুক্তিতর্কর যে বুদ্ধি, এই বুদ্ধি যেরকম আমাদের সবচেয়ে বড় অস্ত্র সাধনী, এই অস্ত্রই কিন্তু আমাদের একটা বিশেষ পতনের কারণ। এই গুরুর কাছে সমর্পণ, গুরুর উপর আস্থা ভরসা ফেথ, ওই চেতনা স্তরে আমাদের পৌঁছতেই হবে এবং পৌঁছে নিজেদের ওখানে স্থিত রাখতে হবে। এই আস্থা, এই ভরসা, এই ফেথ, এই বিলিফ, এই জায়গাটাকে কিন্তু আমাদের মেনটেন করাটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অবজেক্টিভ। 2025 থেকে 2032 দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে যাচ্ছেন। এই ফেথ, এই আস্থা ভরসার জায়গা বিশেষভাবে চ্যালেঞ্জড হবে। মঙ্গল একটা অত্যন্ত ভয়াবহ বিস্ফোরক গোচরের মধ্যে দিয়ে চলছে, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। আরও মোর ইজ ইয়েট টু কাম। শনি মহারাজ কালপুরুষের দ্বাদশে অবস্থান করে আছেন, সেখানে তিনি 13 জুলাই বক্রগতিতে যাবেন। 28 জুলাইয়ের পর শনি মঙ্গল মুখোমুখি হবে এবং বক্রী শনি মঙ্গল মুখোমুখি হবে। 28 জুলাই অবধি সৌরমণ্ডলে কালসর্পযোগ সংগঠিত হয়ে আছে। এবার এই সমস্ত বিষয়গুলোকে মান্যতা না দিয়ে ভুলভাল বিকট মন্তব্য করলে কোনো সুরাহা হবে না, কোনো সলিউশন নেই। মানলে মানুন, না মানলে না মানুন, চয়েস ইজ ইয়ার্স। কিন্তু জীবনের সিলেবাসকে বুঝতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। তো গুরুতত্ত্বের কথায় যখন আমরা বলবো, তখন আমরা একটা কথা মোস্ট ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে গুরু বাক্যম মহাবাক্যম। এই যে গুরু বাক্যম মহাবাক্যম, এই মহাবাক্য আমরা আমাদের সনাতন ধর্মে 4টি মহাবাক্য সম্বন্ধে বিশেষভাবে আমাদের সিদ্ধ পুরুষরা অবগত করে থাকেন। 4টি মহাবাক্য 4 ধরনের। একটি হলো অনুভবের জন্য অনুভব বাক্য, আরেকটি উপদেশমূলক বাক্য, আরেকটি অনুসন্ধানমূলক বাক্য, আরেকটি লক্ষণমূলক বাক্য। অনুভবমূলক, উপদেশমূলক, অনুসন্ধানমূলক এবং লক্ষণমূলক। এই 4টে বাক্য হচ্ছে আমাদের 4টে স্তম্ভ, 4টে পিলার। এবার এই 4টে বাক্যকে আমরা কোথায় খুঁজে পাই? এই 4টে বাক্য আমাদের কাছে এসে পৌঁছেছে বেদ এবং উপনিষদের মাধ্যমে। ঋগ্বেদের ঐত্রেয় উপনিষদ, যজুর্বেদের বৃহদারণ্যক উপনিষদ, সামবেদের ছান্দোগ্য উপনিষদ এবং অথর্ববেদের মান্ডক্য উপনিষদ। এই 4টে বেদের, 4টে উপনিষদের মাধ্যমে 4টে মহাবাক্য আমাদের 4টে স্তম্ভ। এবং এই 4টে বেদ, 4টে উপনিষদের মধ্যে যে 4টে মহাবাক্য আছে, এই 4টে মহাবাক্যই কিন্তু গুরুবাক্য, প্রধান, মৌলিক, মূল। সেখান থেকে এবার নানান রকম উপদেশ আছে, ফিলসফি আছে, দর্শন আছে, কফি টেবিল কোটস আছে, কিন্তু আধার যেটা, সেটা হচ্ছে এই 4টে মহাবাক্য। ঋগ্বেদের অন্তর্গত ঐত্রেয় উপনিষদের প্রজ্ঞানম ব্রহ্মা, যজুর্বেদের অন্তর্গত বৃহদারণ্যক উপনিষদের অহম ব্রহ্মাস্মি, সামবেদের অন্তর্গত ছান্দোগ্য উপনিষদের তত্ত্বম আসি, আর অথর্ববেদের অন্তর্গত মান্ডুক্য উপনিষদের অয়ম আত্মা ব্রহ্ম। এই 4টে যে মহাবাক্য, এই 4টে মহাবাক্যকে নিয়েই আমাদের সনাতন ধর্ম।
এবার সেখান থেকে নানান রকম শাখা প্রশাখা, আরও গাছপালা, ফল, বৃক্ষ সব আছে। আচ্ছা, এই যে 4টে মহাবাক্য, 4টে বেদ, 4টে উপনিষদ, তার মধ্যে আমরা কি জানলাম? যে অনুভবমূলক, উপদেশমূলক, অনুসন্ধানমূলক এবং লক্ষণমূলক বাক্য। তাহলে এই যে প্রজ্ঞানম ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম হচ্ছে লক্ষণমূলক, অর্থাৎ পরম ব্রহ্ম, পরম পিতা যিনি এই সমস্ত সৃষ্টির কারণ, তার বৈশিষ্ট্য কী, তার মেজর ফিচার কী? মেজর ফিচার হচ্ছে প্রজ্ঞান, প্রজ্ঞা, ইন্টেলেক্ট, দ্য কসমিক ইন্টেলিজেন্স। এটা হচ্ছে তার লক্ষণ। অনুসন্ধানমূলক বাক্য কি? অয়ম আত্মা ব্রহ্ম, যে এই যে সোল, এই যে পরম ব্রহ্ম, এই বিষয়টা, এই যে তত্ত্বটা, এইটার এনকোয়ারি, এইটার সিকিং, এইটার জ্ঞান অর্জন, এইটা হচ্ছে আমাদের একটা পারপাস, অনুসন্ধান, জীবনের একটা লক্ষ্য। যে অয়ম আত্মা ব্রহ্ম, যে সমস্ত কিছুর আধার হচ্ছে এই পরম ব্রহ্ম। ঋষি অরবিন্দ যেটা বলেছিলেন যে ঈশ্বর সৃষ্টি করেননি, উনি স্বয়ং সব কিছুর মধ্যে উনি প্রবেশ করে গেছেন, সর্বভূতেষু, অমনি প্রেজেন্ট। তো এই যে অমনি প্রেজেন্সটা, এই যে ডিভাইন অমনি প্রেজেন্স, যে ডিভিনিটি, সমস্ত কিছুর মধ্যে যে একটা দিব্য চেতনা অবস্থান করে আছে, তার যে আন্ডারস্ট্যান্ডিংটা, তার যে বোধটা, সেই বোধের যে অনুসন্ধান, সেটাই হচ্ছে অয়ম আত্মা ব্রহ্ম। এবং গুরু এই কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার করে। এবার উপদেশমূলক বাক্য যেটা, সেটা হচ্ছে তত্ত্বম আসি, অর্থাৎ ওই যে পরম ব্রহ্ম, ওই যে পরম পিতা, তুমি তারই অংশ, অমৃতস্য পুত্র। এবং অনুভবমূলক বাক্য যেটা, অহম ব্রহ্মাস্মি, যে পরম ব্রহ্মের জ্ঞানটা হলে যে অনুভূতিটা হবে, যে অনুভবটা হবে, সেটা হচ্ছে যে আমি আর আমার যিনি সৃষ্টিকর্তা, পরম পিতা, পরম ব্রহ্ম, আমাদের মধ্যে কোনো পার্থক্য, কোনো ভেদাভেদ নেই। ডুয়ালিটিটা, দ্বৈত ভাবটা ভ্যানিশ করে যাবে, মার্জ করে যাবে, এবং অদ্বৈত বোধ, অহম ব্রহ্মাস্মি, এই অনুভবটা আসবে। তাহলে গুরু কি করেন? গুরুর যা সমস্ত, যে পরম্পরাই হোক না কেন, আলটিমেট গুরু হচ্ছে বেদ উপনিষদ, দ্য টিচিংস। সেখান থেকে এবার এই যে মনুষ্য জনিতে আমরা যে সমস্ত সিদ্ধ গুরুদের পেয়ে থাকি, তারাও একটা রূপ, একটা শরীর, একটা যোনি ধারণ করেছেন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে, কিন্তু ক্যারি করছেন একটা তত্ত্ব। সুতরাং সেই বিষয়ে আমার গুরু বেশি পণ্ডিত, তোমার গুরু কম পণ্ডিত, আমার গুরুর 1 কোটি শিষ্য আছে, তোমার গুরুর এত শিষ্য নেই, আমার গুরুর সারা বিশ্বে ইন্টারন্যাশনাল আশ্রম আছে, তোমার গুরুর নেই। এই সমস্ত বিষয় নিয়ে আর্গুমেন্ট, তর্ক, হানাহানির মধ্যে গেলে দ্য এন্টায়ার পারপাস ইজ লস্ট। যেটা বুঝতে হবে যে আমার পারপাস ইন লাইফটা কি, এবং গুরু তত্ত্বের কাছ থেকে আমি যে শক্তিটা পাবো, যে ফায়ারটা, যে অগ্নিটা পাবো, যে প্রকাশটা পাবো, সেই প্রকাশের মাধ্যমে আমি কি অর্জন করব। তো গুরু যেটা প্রধানত আমাদের প্রদান করে থাকেন দীক্ষার মাধ্যমে, গুরু যে মন্ত্র দেন,
মন্ত্র অর্থাৎ কি? সবসময় আমরা বলি বীজ মন্ত্র, অর্থাৎ গুরু বীজটা প্রদান করবেন। ওই বীজকে আমরা সেচন করে, আমরা বীজের যত্ন নিয়ে আমরা সেখান থেকে বীজকে অঙ্কুরিত করে একটা বিশেষ বটবৃক্ষ তৈরি করব, যার ফল আমরা নিজেরা অবশ্যই ভোগ করতে পারি। তো গুরুর প্রথম কথা হচ্ছে যে উপদেশমূলক বাক্য তত্ত্বম আসি। গুরু প্রথম শিষ্যকে বলছে যে তুমি নিজেকে আগে বোঝো। হু আর ইউ? হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? তোমার পরিচয় কি? তোমার বায়োলজিক্যাল ফাদার মাদার, বায়োলজিক্যাল অ্যানসেস্টর, পূর্বপুরুষ, এটা তোমার প্রকৃত পরিচয় নয়। এগুলো সব তোমার পৃথ্বীলোকে ফিজিক্যাল এক্সিস্টেন্সের পরিচয়। ট্রু আইডেন্টিটি যেটা, সেটা হচ্ছে যে তুমি সৃষ্টিকর্তারই অংশ, তত্ত্বম আসি। গুরুর প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে মহাবাক্য, যেটা উপদেশমূলক বাক্য, সেটা হচ্ছে তত্ত্বম আসি। ফার্স্ট নো দ্যাট ইউ বিলং টু দ্য স্পিরিচুয়াল ফ্যামিলি। তারপরে গুরু বলবেন যে এই যে তত্ত্বমসি, এই যে তোমাকে যে আমি এই যে উপদেশটা দিলাম, এই যে তুমি জানলে, এই যে তোমাকে আমি জানালাম যে তোমার স্বরূপটা কি, প্রকৃত আইডেন্টিটি, পরিচয়টা কি। এবার গুরু যে ডিসাইপলকে, ভক্তকে আমাদের বলছেন, আমাদের তো উই হ্যাভ নো ক্লু। আমাদের কাছে তো আমাদের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, এটাই আমাদের স্বরূপ। তো তত্ত্বমসি, ইউ আর দ্যাট, তুমি সেই পরম ব্রহ্মের অংশ। সেইটা জানবার জন্য, সেই পরিচয়ের সঙ্গে পরিচিত হওয়ার জন্য তোমার অস্ত্রটা কি? হোয়াট ইজ ইয়োর টুল? তুমি কিভাবে জানবে? তোমার ইন্টেলেক্টের মাধ্যমে, তোমার বুদ্ধির মাধ্যমে। কিন্তু যে বুদ্ধি প্রশ্ন করছে যে গুরু মানব না অতিমানব না অমানুষ, গুরুর 3টে কান আছে না 4টে চোখ আছে, না 6টা হাত আছে না 1টা লেজ আছে, সেই ইন্টেলেক্ট দিয়ে কিন্তু জানতে পারবে না। যে ইন্টেলেক্ট, এই সমস্ত যে বুদ্ধি, যে যুক্তি এই প্রশ্নগুলো করছে, সেই যুক্তি, সেই বুদ্ধিকে আপগ্রেড করতে হবে, আপস্কেল করতে হবে, করে ডিভিনাইজ করতে হবে, দিব্য চেতনা আনতে হবে। হিউম্যান ইন্টেলিজেন্সকে কসমিক ইন্টেলিজেন্সে আপগ্রেড করতে হবে। যে হিউম্যান ইন্টেলিজেন্স কসমিক ইন্টেলিজেন্সে আপগ্রেড হলে বড় বড় বিজ্ঞানীরা একেবারে ল্যান্ডমার্ক ডিসকভারিজ করে এসেছে। তো প্রজ্ঞানম ব্রহ্মা, গুরু প্রথমে বলে দিলেন, উপদেশ দিয়ে দিলেন, স্টার্টিং পয়েন্ট হচ্ছে তত্ত্বমসি। তুমি কার পুত্র, কার নাতি, কার ভাই, কার বোন, কার স্ত্রী, কার স্বামী ভুলে যাও। ওয়ান অ্যান্ড অনলি আইডেন্টিটি হচ্ছে ইউ বিলং টু পরমপিতা পরব্রহ্ম। এবার তাকে জানবার জন্য তোমার যে ইন্টেলেক্ট আছে, সেই পরমব্রহ্ম তোমাকে যে বুদ্ধিটা প্রদান করেছেন, সেটাকে তোমার আপগ্রেড করতে হবে, আপস্কেল করতে হবে, ডিভিনাইজ করতে হবে। প্রজ্ঞানম ব্রহ্ম, পরমপিতা পরব্রহ্মের যে লক্ষণ, প্রধান লক্ষণ যেটা, ক্যারেক্টারিস্টিক যেটা, সেটা হচ্ছে তার ইন্টেলিজেন্স। সেই কসমিক ইন্টেলিজেন্সটাকে তোমার অর্জন করতে হবে। সেই কসমিক ইন্টেলিজেন্সটাকে অর্জন করার জন্য এই যে সফটওয়্যার আপগ্রেডটা, তার জন্যই কিন্তু মন্ত্র সাধনা, তার জন্যই গুরু বীজ মন্ত্রটা দিয়ে থাকেন, বা নানান রকম মন্ত্র প্রয়োগ সাধনা দিয়ে থাকেন। এইবার এই মন্ত্র মাধ্যমে আমার যে লো লেভেল র অ্যানিমালিস্টিক
ইন্টেলেক্ট, একটা ইন্টেলিজেন্স, একটা বুদ্ধি তো পশু জগতেরও আছে, এবং হিউম্যান ইন্টেলিজেন্সেরও একটা গ্রেড আছে। সেই গ্রেডকে অতিক্রম করে ডিভাইন ইন্টেলিজেন্স, কসমিক ইন্টেলিজেন্সে প্রবেশ করতে হবে। এবার এই যে প্রজ্ঞানম ব্রহ্ম, এই যে পরম ব্রহ্মর যে কসমিক ইন্টেলিজেন্স, যে ঋতম, বৃহৎ ঋতম, এই ইন্টেলিজেন্সের দিকে যে আমাদের যাত্রা মন্ত্র সাধনার মাধ্যমে ধীরে 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 ধীরে, সেই যাত্রায় যত ইন্টেলেক্ট ডিভিনাইজড হবে, যত চেতনা দিব্য হবে, তত আমাদের এই যে অনুসন্ধানের যে বিষয়টা, অয়ম আত্মা ব্রহ্ম, সেই দিকে আমাদের মনন চিন্তন আরো আকৃষ্ট হবে। না হলে তো মায়ার যে অ্যাট্রাকশনটা, রাহুর যে আকর্ষণটা, সেটা আমাদের বারবার টেনে নিয়ে যাবে, বারবার আমরা পথভ্রষ্ট হব। কারণ মায়ার প্রভাব সাংঘাতিক, নেগেটিভিটি ইজ ভেরি পাওয়ারফুল। তো অনুসন্ধানের যে বিষয়টা, অয়ম আত্মা ব্রহ্ম, গুরু বলে দিলেন তত্ত্বমসি, এবং তত্ত্বমসি বলে দিয়ে বললেন যে তোমার ইন্টেলেক্টকে তুমি ডিভিনাইজ করো, ইন্টেলেক্টকে আপস্কেল করো, তার জন্য আমি তোমাকে এই মন্ত্র, এই বীজ দিয়ে দিলাম। এই বীজকে তুমি অঙ্কুরিত করো, এবং এই বীজকে অঙ্কুরিত করে তুমি তোমার অনুসন্ধান চালিয়ে যাও। এই যে পরম ব্রহ্মর যে ডিভাইন যে একটা এক্সিস্টেন্স, যে ডিভিনিটির মধ্যে আমরা আছি, এই যে সর্বভূতেষু ঈশবস্য সর্বমিদম, সমস্ত কিছুর মধ্যে যে এক্সিস্টেন্সের প্রতিটা কণার মধ্যে যে ডিভিনিটি আছে, এই অমনি প্রেজেন্সকে তোমাকে অনুভব করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এবং যেদিন ওই জানাটা কমপ্লিট হবে, সম্পূর্ণ হবে, রিয়েলাইজেশন যেদিন হবে, যেদিন তোমার চেতনা পুরোপুরি দিব্য হবে, ডিভিনাইজড হয়ে যাবে, সেই দিন তুমি অনুভব করবে যে তুমি আহম ব্রহ্মাস্মি। আমি তোমাকে তত্ত্বমসি দিয়ে যে পথ চলা স্টার্ট করলাম, তোমার হাতে একটা টিকিট ধরিয়ে দিলাম, জার্নি, স্পিরিচুয়াল জার্নির টিকিট হচ্ছে তত্ত্বমসি। এইবার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আহম ব্রহ্মাস্মি। গুরুদেব তত্ত্বমসি টিকিট দিয়ে আমাকে ট্রেনে, স্পিরিচুয়াল জার্নির ট্রেনের যাত্রায় ট্রেনে বসিয়ে দিলেন, দিয়ে আমাকে ট্রেন যাত্রার জন্য আমার যা কিছু প্রয়োজন সব আমাকে হ্যান্ডওভার করলেন। সেগুলো হচ্ছে আমার মন্ত্র সাধনা, বীজ মন্ত্র, যেগুলোকে আমি ব্যবহার করে আমার অনুসন্ধান চলবে। এই উনি যে বললেন যে তত্ত্বমসি, যে তৎ আর ত্বম, ইউ আর দ্যাট, দ্যাটটাই বা কি আর ইউটাই বা কি, সেই যে অনুসন্ধানটা, সেই যে সিকিংটা, সেই যে ফাইন্ডিংটা, সেই যে এনকোয়ারিটা, ওটাই আমার জার্নি, আমার ট্রেন জার্নি। এবং যখন আমার গন্তব্যে গিয়ে আমি পৌঁছবো, when I will reach my destination, যখন আমার উপলব্ধি হবে, যখন আমার রেভেলেশন হবে, যখন আমার রিয়েলাইজেশন হবে, তখন তত্ত্বমসিটার একটা রিয়ালিটিতে, একটা বাস্তবে, একটা অনুভূতিতে, একটা পরম প্রত্যক্ষে পরিণত হয়ে যাবে, হয়ে তত্ত্বমসি হয়ে যাবে আহম ব্রহ্মাস্মি। তো এই যে জার্নিটা, এই টোটাল জার্নির মধ্যে মায়া, জাগতিক জগৎ, নানান রকম কর্ম, কামনা, বাসনা, কোটি কোটি সহস্র কোটি জন্ম বারবার আমাদের ওই স্পিরিচুয়াল জার্নির ওই ট্রেন থেকে নামিয়ে দেয়। আমরা কিছুতেই এই জার্নি কমপ্লিট করতে পারি না, নানান রকম ডিস্ট্র্যাকশন।
বারবার বারবার আমাদের এই জার্নিটা করতে হয়। এবং এই জার্নি যে আমরা করব সব সময়, প্রতিবার যখনই আমরা হিউম্যান ফর্ম নেব, যখনই আমরা মনুষ্য জন্ম নেব, মানব জনি পাব, তখনই কিন্তু আমরা গুরু পাবো না। এভরি বার্থ ইজ নট গ্যারান্টিড উইথ এ গুরু। সুতরাং বহু মানব জন্ম আমাদের কেটে যায় যখন আমরা আমাদের গুরু প্রাপ্তি হয় না, আমাদের ওই স্পিরিচুয়াল জার্নিটা আন্ডারটেক করা হয় না। তো যখন আমরা এই মানব জনিতে এই সুযোগটা পাচ্ছি, তখন কিন্তু আমাদের এই জার্নিটা মাস্ট, এবং এই ডিস্ট্র্যাকশনগুলোকে বুঝতে হবে। এবং যখনই আমরা এই স্পিরিচুয়াল জার্নিটা শুরু করব, তখন আমাদের একটা অন্যরকম এনার্জি ফিল্ড তৈরি হয়ে যাবে। গুরু আমাদের একটা অন্যরকম আশ্রয় প্রদান করবে। এবার আমাদের সেই যে আস্থা, ভরসা, বিশ্বাসের জায়গাটা এত ভঙ্গুর, এত ফ্র্যাজাইল, যে সারাক্ষণ কিন্তু আমরা দিকভ্রষ্ট হচ্ছি। আমরা কিছুতেই আমাদের লক্ষ্যকে, আমাদের উদ্দেশ্যকে মেনটেন করতে পারি না। কর্মের ভার যে কত সাংঘাতিক, কতটা যে আমাদের এই মায়ার প্রপঞ্চ যে সারাক্ষণ আমাদের বিক্ষিপ্ত করছে, বিভ্রান্ত করছে, সেটা আমাদের বুঝতে হবে। তো এই গুরু পূর্ণিমাতে ফেথ, আস্থা, বিশ্বাসটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অত্যন্ত গুরু তত্ত্ব আপনাদের সঙ্গে আলোচনা করলাম, কারণ এগুলো না জানলে হবে না। আমার চাকরি হবে কিনা, বিয়ে হবে কিনা, বিয়ে হলে সন্তান হবে কিনা, সন্তান হলে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, বিবাহিত জীবন ভালো যাবে কিনা, আর্থিক প্রাচুর্য থাকবে কিনা, শরীর স্বাস্থ্য সঠিক থাকবে কিনা, অল দিস ইজ ইম্পর্টেন্ট। এগুলোকে কেউ অস্বীকার করছে না। কিন্তু এই সমস্ত কিছুকে যদি ধারণ করতে হয়, যদি মেনটেন করতে হয়, তাহলে তার জন্য যে সিস্টেমটা দরকার, সেটা কিন্তু আপনি হায়ার পাওয়ার থেকেই পাবেন, গুরুতত্ত্ব থেকেই পাবেন। নাহলে এই যে অ্যাংজাইটি, এই যে উৎকণ্ঠা, এই যে সারাক্ষণ একটা টেনশন, ওই दिल्ली का लड्डू जिसने खाया वो भी पछताया, जिसने नहीं खाया वो भी पछताया। তা আপনার অর্থ হলেও কষ্ট, অর্থ না হলেও কষ্ট, সংসার হলেও কষ্ট, সংসার না হলেও কষ্ট, বিদ্যা হলে, সাফল্য হলে, প্রাচুর্য হলে, যা হবে হলেও কষ্ট, না হলেও কষ্ট। সিস্টেমটা এইভাবেই তৈরি করা। সুতরাং এই পুরো সিস্টেমটাকে বোঝা এবং সিস্টেমকে কন্ট্রোল করাটা হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য। সিস্টেমের মধ্যে থেকে সিস্টেম আমাকে কি কি দিচ্ছে, আমার পাওনাগণ্ডা বুঝে নেওয়া, পাওনাগণ্ডাটাকে আরও বৃদ্ধি করাটা উদ্দেশ্য নয়। আপনি যতই পাওনাগণ্ডা বৃদ্ধি করুন না কেন, ইউ উইল নেভার ফাইন্ড কমপ্লিশন অ্যান্ড ফুলফিলমেন্ট। সম্ভবই নয়। সেই ফুলফিলমেন্ট, সেই পূর্ণতার জায়গা, সেই সন্তোষ, স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরিই করা নেই। আপনি যাই করুন না কেন, এন্ড অফ দ্য ডে আপনাকে ডিসস্যাটিসফাইড, অসন্তোষে ভুগতে হবে। আনটিল অ্যান্ড আনলেস আপনি ওই অলম প্রত্যয়ের জায়গায় পৌঁছন, যখন আপনি বলবেন ইনাফ ইজ ইনাফ। আগামী ভিডিওতে আমরা এই অলম প্রত্যয়কে নিয়ে আরেকটু আলোচনা করব, এবং এই যে আমাদের মানব জীবন, এই মানব জীবনের যে সিলেবাস, এই সিলেবাসের আরেকটা আঙ্গিকে আমরা কিছুটা আলোচনা করব, যাতে আমরা সঠিকভাবে চিন্তাভাবনা করতে পারি, যাতে শিখতে পারি। আমার কি সিলেবাস আছে সেটাই যদি আমি না জানি, বা জেনে যদি আমি সেটাকে অস্বীকার করি, যদি সেটাকে প্রত্যাখ্যান করি, তাহলে অবশ্যই ফেলকুমারের
গোল্ড মেডেল আমার জন্য একেবারে নির্দিষ্ট করা আছে, এবং সেই বছরের পর বছর, জন্মের পর জন্ম কিন্তু আমরা ফেলকুমারের গোল্ড মেডেল নিয়েই ফিরছি। ফেলকুমারের গোল্ড মেডেল যাতে আর না পেতে হয়, তার জন্য একটু অন্যভাবে চিন্তাভাবনা করতে হবে। সেই চিন্তাভাবনাই আমরা এই চ্যানেলে করে থাকি। আগামী ভিডিওতে এই চিন্তাভাবনা নিয়ে আমরা আরও একটু আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা।